আমরা 58 জন বিধায়ক শুরুতেই বলেছি আপাতত তাদের সই করা সমর্থন, সেই সমর্থনের চিঠি রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষকে আজকে দিয়েছিলাম। রাজ্যের এই অষ্টাদশ বিধানসভার দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। মহারানী আজ ভিখারিনী। মহারানীকে আজ শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী ভিখারিনীতে পরিণত করে দিলেন। যে মমতা ব্যানার্জি 1 মাস আগেও এই পশ্চিমবঙ্গে আজীবন রাজত্বের স্বপ্ন দেখছিলেন, কালীঘাটের ব্যানার্জি পরিবারের পৈতৃক সম্পত্তি বলে ভাবতে শুরু করেছিলেন, যারা কিনা বাংলা দখলের পর দিল্লি দখলের স্বপ্ন দেখছিলেন, মোদি শাহকে পায়ের নিচে মাটিতে পেরে ফেলার স্বপ্ন দেখছিলেন, আজকে তারাই কিন্তু রীতিমতো মাটিতে মুখ থুবড়ে পড়লেন, ভিখারিনী হয়ে গেলেন। যা ছিল সমস্ত কিছুই কিন্তু হারিয়ে ফেললেন। মমতা ব্যানার্জি চেষ্টা করেছিলেন যাতে তিনি তৃণমূলকে হাতে রাখতে পারেন, কিন্তু সেই চেষ্টা আজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ব্যর্থ করে দিল। আজকে শেষ পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 58 জন তৃণমূল বিধায়কের সই করা কাগজ বিধানসভার স্পিকারের কাছে জমা দিয়ে বিধানসভায় বিরোধী দলনেতার পদটা কেড়ে নিলেন। আর সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুড়ো আঙুল দেখিয়ে তৃণমূলটাই নিজের দখলে নিয়ে নিলেন। হ্যাঁ, এখনো পর্যন্ত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের বিদ্রোহী বিধায়কেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি দিচ্ছেন ঠিকই, কিন্তু এই জয়ধ্বনি যে আসলে সাংবিধানিক নিয়মকে ফাঁকি দেওয়া, সেটা মমতা ব্যানার্জি ভালো মতোই বুঝতে পারছেন। অভিষেক ব্যানার্জিরা ভালো মতো বুঝতে পারছেন যে আসলে তৃণমূল তাদের হাতছাড়া হয়ে গেছে, হাত থেকে বেরিয়ে গেছে। কালীঘাটের ব্যানার্জি পরিবারের হাত থেকে তৃণমূলের রাশ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো বিদ্রোহী তৃণমূলী বিধায়কেরা নিয়ে ফেলেছে, যারা কিনা নিজেদের আজকে নব তৃণমূলী বলছে। অন্যদিকে কুণাল ঘোষ, ফিরহাদ ববি হাকিমের মতো তৃণমূলের যেসব নেতারা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে রয়েছে, তারা এখন চ্যানেলে চ্যানেলে নৈতিকতার ভাষণ দিচ্ছে। তারা বলার চেষ্টা করছে যে নেত্রীর ছবি মানুষের সামনে রেখে তৃণমূলের এইসব বিদ্রোহী বিধায়কেরা ভোটে জিতলেন, তারা যেভাবে ভোটের ফলের 1 মাস হতে না হতেই তৃণমূলকে রীতিমতো ভেঙে টুকরো করে দিলেন, এটা ঠিক হয়নি। তাদের যদি কোনো আপত্তি থাকতো, তাদের যদি কোনো বক্তব্য থাকতো, তারা তো পরিষদীয় দলের বৈঠকে বলতে পারতেন। তারা সেটা না করে যেভাবে তৃণমূলটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে হাতিয়ে নিলেন, এটা অনৈতিক। কিন্তু কুণাল ঘোষরা চ্যানেলে চ্যানেলে নৈতিকতার পাঠ পড়ার চেষ্টা করলেও এটাও হারে হারে বুঝতে পারছেন যে পরিষদীয় বৈঠকের কথা কুণাল ঘোষরা এখন বলছেন, সেই পরিষদীয় বৈঠকে আসলে কি হতো। যে পরিষদীয় বৈঠকের দোহায় আজকে কুণাল ঘোষরা দিচ্ছেন, সেই পরিষদীয় বৈঠক যে আসলে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির হুকুম জারির বৈঠক ছিল, সেটা আজকে কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো তৃণমূলের বিদ্রোহী বিধায়কেরা মিডিয়ার সামনে খোলসা করে দিয়েছেন। আর সেই কারণেই তো তারা ঝোপ বুঝে কোপ মেরেছেন। একই কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে করেছিলেন। তিনি কি তখন একবারও কি সোনিয়া গান্ধীর কথা ভেবে কংগ্রেসের অভ্যন্তরীণ বৈঠকে নিজের যে রাগ, নিজের যে ক্ষোভ, সেই সব ক্ষোভের কথা প্রকাশ করার কথা ভেবেছিলেন? তিনি কি একবারও সেই সময় কংগ্রেসের হাইকমান্ডের কথা ভেবেছিলেন? ভাবেননি। তিনি সুযোগ পেয়েছিলেন, তাই নতুন দল গড়েছিলেন। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ঠিক একই কাজ করছে। তারাও সুযোগ পেয়েছে, তাই তারা আজকে নব তৃণমূল তৈরি করে ফেলেছে। রাজনীতির তো এটাই নিয়ম, যে রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বড় বড় ধোঁকাবাজি করেছেন, আজকে যখন তার সঙ্গেই ধোঁকাবাজি হচ্ছে, তখন কুণাল ঘোষের মতো নেতারা মিনমিন করে নৈতিকতার কথা বলছে। কিন্তু সেই নৈতিকতার যে কোনো বালাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ছিল না, নেই, সেটা হয়তো অধীর চৌধুরীর মতো কংগ্রেস নেতাদের থেকে কেউ বেশি জানে না। আর সেই কারণে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ভিখারিনী দশা, সেই দশা দেখে অধীর চৌধুরীর মতো কংগ্রেস নেতারা বিজেপিকে সাধুবাদ দিতে বাধ্য হচ্ছে। আর সাধুবাদ দিতে গিয়ে কংগ্রেসের এই অধীর চৌধুরীরা কি বলছে, বন্ধুরা দেখুন। মমতা দেখুন, যে খেলায় আপনি নিজেকে মনে করতেন রপ্ত হয়েছেন, যে খেলার উদ্দামতায় ঔদ্ধত্যে আপনি ডিজে বাজাতেন খেলা হবে বলে,
সেই ডিজের আওয়াজ নিশ্চয়ই আপনার কানে পৌঁছাচ্ছে। সেদিন খেলোয়াড় যারা খেলতো, যাদের তাদের আম্পায়ার রেফারি ছিলেন আপনি। আজ যারা খেলছে, যারা খেলোয়াড়, তাদের আম্পায়ার বা রেফারি হয়েছে বিজেপি। ফারাকটা এইটুকুই, আম্পায়ার বদলে গেছে, রেফারি বদলে গেছে, খেলা চলছে, দল ভাগানোর খেলা চলছে। যারা তৃণমূল থেকে বিজেপিতে সরাসরি যেতে পারছেন না, বা বিজেপিও যাদেরকে সরাসরি নিতে চাইছে না, কারণ তৃণমূলের এই সমস্ত বিধায়করা যদি সরাসরি বিজেপিতে জয়েন করে যায়, তাহলে গোটা বিজেপি পার্টি কোভিডে আক্রান্ত হয়ে যাবে। কোভিড ভাইরাস যাতে তাদেরকে আক্রান্ত করতে না পারে, সেই জন্যে তারা বিজেপি পার্টির, ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই তত্ত্ব মেনে বলছেন 2 গজ কি দূরি রহনা জরুরি। অর্থাৎ কোভিড থেকে বাঁচার জন্য 2 গজ দূরে রাখো, 2 গজ দূর থেকে কথা বলো। তো বিজেপি দেখছে যে এই তৃণমূল থেকে যারা বেরিয়ে আসছে, তাদেরকে সরাসরি বিজেপিতে নিলে বিজেপির জাত থাকবে না। আবার যারা তৃণমূল থেকে গিয়ে বিজেপিতে জয়েন করবে, তাদেরও জাত থাকবে না। আজকে যারা বিজেপি থেকে, তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করতে যাচ্ছে, তৃণমূল ভাঙিয়ে নতুন দল করতে যাচ্ছে, মনে রাখবেন তারা বেশিরভাগ মুসলমান সম্প্রদায়ের মানুষের ভোটে জিতেছে। তাই সে মুসলমান সম্প্রদায়ের মানুষের লাজ্জুতে যাতে না খেতে হয়, তার জন্য রাস্তা কি 2 গজ কি দূরি বহুত জরুরি। অর্থাৎ বিজেপি থেকে 2 গজ দূরে থাকো, যাতে বিজেপিও ঠিক থাকে, আমরাও ঠিক থাকি। খেলা তো এইটাই। কারণ তারা জানে যে বিজেপি জানে, বিজেপি যদি তাদেরকে নেয় দলে, কোভিড হবে, রাজনৈতিক কোভিড হবে। আর তৃণমূলের সে সমস্ত তারাও জানে যে আমরা যদি সরাসরি বিজেপিতে যাই, তাহলে মানুষের লাজ্জুত খেতে হবে। মানে একটাই বাঁচার রাস্তা, দূরে থাকো, 2 গজ কি দূরি বহুত জরুরি। আর এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে বড় যিনি খেলাটা খেলে দিয়েছেন, তার নাম নিশ্চয়ই শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেক হিসেব নিকেশ বাকি রয়েছে, আর সেই হিসেব নিকেশগুলোই তো আস্তে আস্তে একের পর এক শুভেন্দু অধিকারী করে ফেলছে। আর এই হিসেব নিকেশের দিনটার জন্যই তো শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছে। আজ তার সময় এসেছে, ফলে শুভেন্দু অধিকারী তার হিসেব নিকেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বুঝে নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেদিন ক্ষমতা ছিল, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কি শুভেন্দু অধিকারীকে ছেড়ে কথা বলেছিল? অভিষেক ব্যানার্জি কি শুভেন্দু অধিকারীকে ছেড়ে কথা বলেছিল? ফলে আজকে শুভেন্দু অধিকারীর যখন সময় এসেছে, তখন শুভেন্দু অধিকারী কেন ছেড়ে কথা বলবে? এর উত্তর কি কুণাল ঘোষরা দিতে পারবে? আর যে কুণাল ঘোষরা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে নৈতিকতার কথা বলছে, সেই কুণাল ঘোষরাই কতদিন তৃণমূলে থাকবে, কতদিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের পাশে থাকবে, সেটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। হয়তো তলে তলে কুণাল ঘোষও নিজের হিসেব ঠিক কষতে শুরু করেছে। কেননা কুণাল ঘোষেরও তো অনেক হিসেব নিকেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বাকি রয়েছে। এখন কুণাল ঘোষ তার তলোয়ার খাপ থেকে কবে বের করে, সেটাই কিন্তু দেখার। তবে শুভেন্দু অধিকারী যে তার তলোয়ার খাপ থেকে খুলে ফেলেছে, সেটা এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো বিদ্রোহী তৃণমূলী নেতাদের যে একাট্টা হয়ে যাওয়া, তাতেই প্রমাণ হচ্ছে। কেননা সাদা চোখে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মতো তৃণমূলের বিধায়কদের এই যে বিদ্রোহ, সেই বিদ্রোহ তৃণমূলের ক্ষমতা হারানোর কারণ বলে মনে হলেও আসলে যে এর মধ্যে বিজেপির খেলা রয়েছে, বিজেপির যে কলকাঠি নাড়া রয়েছে, সেটা বুঝতে হলে রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। কেননা ঘাস ফুলের বেঁচে থাকা মানে পদ্মের কাঁটা বেড়ে যাওয়া, আর সেই কাঁটাই কিন্তু বিজেপি সরাতে শুরু করেছে। মহারাষ্ট্রে যেরকম বিজেপি শিবসেনাকে ভেঙে প্যারালাইসিস রুগী বানিয়ে দিয়েছে, ঠিক একই ফর্মুলাই কিন্তু এই পশ্চিমবঙ্গে বিজেপি তার খেলা খেলছে। হয়তো ভবিষ্যতে তৃণমূল পার্টিটা থাকবে, কিন্তু সেই পার্টি যে আর মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক ব্যানার্জির থাকবে না, সেটা জলের মতো কিন্তু এখন পরিষ্কার হয়ে যাচ্ছে। যে তৃণমূল ব্যানার্জি পরিবারের কোম্পানি হয়ে যাওয়ার কারণে
শুভেন্দু অধিকারী ছাড়তে বাধ্য হয়েছিলেন, সেই ব্যানার্জি পরিবারকে তৃণমূল থেকে দূর করে দেওয়াই যে শুভেন্দু অধিকারীর সবথেকে বড় লক্ষ্য ছিল, সেটা এখন ক্রমশই পরিষ্কার হচ্ছে। আর যে অভিষেক ব্যানার্জির কারণে একদিন শুভেন্দু অধিকারীকে তৃণমূলে কর্মচারী হয়ে যেতে হয়েছিল, সেই অভিষেক ব্যানার্জিকেই যে আজকে শুভেন্দু অধিকারী রীতিমতো পথে বসিয়ে দিয়েছে, সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন অভিষেক ব্যানার্জির সবথেকে বড় চ্যালেঞ্জ জেল যাত্রা থেকে নিজেকে বাঁচানো, আর সেই চেষ্টাই এখন অভিষেক ব্যানার্জিকে করতে হচ্ছে। ওই যে কথায় আছে না, যে কাহারও সময় সমান নাহি যায়, এই কথাটা হয়তো এখন অভিষেক ব্যানার্জি হারে হারে টের পাচ্ছে। আর যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় কংগ্রেস কিংবা সিপিএমের মতো দল ভাঙিয়ে তৃণমূল বানাতেন, তৃণমূলকে সাজাতেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজানো বাগান যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা ভেঙে দিচ্ছেন, তখন এ কথা তো বলতেই হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মের ফল পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কর্ম করেছিলেন, আজকে সময় তার সেই ফলই কিন্তু তাকে দিচ্ছে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ বিধানসভার অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূল কংগ্রেসের যে পরিষদীয় দল, সেই পরিষদীয় দলে কোনো নেতা নেই, পরিষদীয় দল একটা টিম। কারণ আমরা এই মনোভাবের বিরুদ্ধেই লড়াই করেছি সবাই মিলে, যে কেউ নেতা কেউ ভৃত্য, এটা নয়, এটা গোটাটা একটা টিম। ঘটনাচক্রে তার একটা জব ডিস্ট্রিবিউশন হতে পারে, কারুর নাম বিরোধী দলনেতা, কেউ মুখ্য সচেতক, কেউ উপদলনেতা, কিন্তু এটা গোটাটা একটা 58 জনের টিম আপাতত। আজকে পর্যন্ত এটা 58 জন তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত 58 জন বিধায়ক, সেই 58 জন বিধায়কের এটা টিম এই বিধানসভার অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রিন্সিপাল অপোজিশন। আমি বলছি আপাতত এই জন্যে, কেননা আমি আরও দুজন আছেন যারা এই মুহূর্তে এখানে নেই, রাজ্যের বাইরে আছেন, তারা তাদের যে বক্তব্য সেটা জানিয়ে দেবেন। তো 60 হবে, সেই দুজনের সম্মতি যেহেতু আছে তাই আমি 60 বললাম, তবে সেটাও আপাতত। আমি এখানে আমাদের বর্ষীয়ান নেতা, আমাদের সবার অভিভাবক, বহুবারের বিধায়ক শ্রদ্ধেয় শ্রী সমর মুখার্জি এখানে উপস্থিত রয়েছেন, আমাদের সঙ্গে কানাইয়ালাল আগরওয়াল রয়েছেন, আমাদের সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রী গোলাম রব্বানি রয়েছেন, আমাদের নিয়ামতদা রয়েছেন, নিয়ামত শেখ, আমাদের ইমানি বিশ্বাস রয়েছেন। আমাদের পরিষদীয় দল এই জব ডিস্ট্রিবিউশন যে করেছে, চিফ হুইপ হিসেবে আমরা চিঠিও দিয়েছি রঘুনাথগঞ্জের জনপ্রিয় বিধায়ক আকরুজ্জামান, তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করবেন। এবং ডেপুটি লিডার হিসেবে 4 জনকে আমরা ঠিক করেছি, তারা ডেপুটি লিডারের ভূমিকা পালন করবেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বহুবারের বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ শ্রী জাভেদ আহমেদ খান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী সাবিনা ইয়াসমিন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী শিউলি সাহা এবং সন্দীপন সাহা, এরা 4 জন ডেপুটি লিডারের হিসেবে ভূমিকা পালন করবেন। আমরা 58 জন বিধায়ক শুরুতেই বলেছি আপাতত তাদের সই করা সমর্থন, সেই সমর্থনের চিঠি রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষকে আজকে দিয়েছিলাম। প্রায় সিংহভাগ বিধায়কই সশরীরে উপস্থিত ছিলেন। শারীরিকভাবে খুব অসুস্থ, যেমন হামিদুল রহমান, আপনারা দেখিয়েছেন সংবাদ মাধ্যমে, হামিদুল্লাহ মিটিং আমাদের হওয়ার পর চলে যান, রথিনদাও মিটিং হওয়ার পর চলে যান। আজকে নবান্ন সভাঘরে সেখানে একটা মিটিং ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই প্রশাসনিক মিটিং, আমরা আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই জন্য ধন্যবাদ জানাই যে তিনি সমস্ত বিরোধীদের ডেকেছিলেন। এবং এই যে 58 জন বিধায়ক আপাতত, যেমন হাওড়া গ্রামীণ জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া 9 জন বিধায়কের মধ্যে 8 জন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমাদের দক্ষিণ 24 পরগনা জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হওয়া বিধায়কদের মধ্যে 15 জন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন। আমাদের কলকাতায় সন্দীপন, আমাদের এই 58 জনের মধ্যে সন্দীপন উপস্থিত ছিল। আমরা 15 আর 8 23, 23 আর 1 24, এই 3টে জেলা কলকাতা,
হাওড়া এবং উত্তর 24 পরগনার আমাদের 58 জন যারা আছেন, তার মধ্যে 24 জন আজকে আমরা মিটিংয়ে উপস্থিত ছিলাম। আমাদের বিরোধী বিধায়করা তারা নির্দিষ্টভাবে বক্তব্য রাখবার সুযোগ পেয়েছেন। আমরা এই ধরনের মিটিংকে সাধুবাদ জানাই। রাজ্যের এই অষ্টাদশ বিধানসভার দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সরকার যেটা ভুল করবে, সরকার যেটা ঠিক করবে না, সরকারের চোখে চোখ রেখে সেটা হাউজের ভেতর যে অ্যাম্ফি থিয়েটার, সেই অ্যাম্ফি থিয়েটারে যেমন লড়াই হবে, হাউজের বাইরে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াই হবে, রাস্তাতে সেই লড়াই হবে। আবার সরকার যদি কোনো সদর্থক ভূমিকা পালন করেন, আমরা সেই সদর্থক ভূমিকার প্রশংসা করতেও পিছপা হব না। কারণ অপোজিশন ফর অপোজিশন সেক এটা কখনো গণতন্ত্রের রীতি হতে পারে না। আমরা চাই, আমরা আলোচনা করেছি, আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে এই বাংলার যে বিধানসভা, সেই বিধানসভায় আমরা যেমন আজকে ওখানে মিটিংয়ে ছিলাম, আমরা সরকারের যে কথা আমি শুরুতে বললাম যে সরকারের যে বিভিন্ন নীতি আমরা মনে করি যে নীতিগুলো ঠিক নয়, তার আমরা হাউজের ভেতর হাউজের বাইরে তার যেমন বিরোধিতা করব, আবার যদি কিছু পজিটিভ হয় শুধু বিরোধিতা করার জন্য বলবো না যে এটা পজিটিভ নয়। এবং বিশেষ করে আমরা এই যে একটা গোটা টিম, সেই গোটা টিম আমরা ফাংশন করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং আমাদের বিধানসভার অধিবেশন যেহেতু 18 তারিখ থেকে হবে, এ মাসের 18 তারিখ থেকে, আমরা তার আগে আমাদের আরও মিটিং হবে, আমরা সেটা আলাপ আলোচনা করব। বিধানসভার অভ্যন্তরে আমি আবারও বলছি যে আপাতত 60 জনের যে তৃণমূল কংগ্রেসের প্রধান বিরোধী দল, সেই প্রধান বিরোধী দলের যে সমস্ত যারা আছেন, এই 60 জন সবার কাছেই আমরা কৃতজ্ঞ। এবং আজকে থেকে বিরোধী দল হিসেবে আমরা আমাদের পথ চলা শুরু করলাম। সংবাদ মাধ্যমের যারা এখানে উপস্থিত রয়েছেন, সংবাদ মাধ্যমের সাহায্য ছাড়া কখনোই বিরোধী দল ফাংশন করতে পারে না, তাই সংবাদ মাধ্যমের সাহায্য আমরা চাই। আমরা সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে গঠনমূলক সদর্থক বিরোধীর ভূমিকা পালন করতে পারবো, এই বিশ্বাস আমাদের রয়েছে।